খবরগুলো শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে সেভাবে পাওয়া যাচ্ছে না। দিনে 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং এর বিষয়টা অনেক জায়গাতেই একেবারে স্বাভাবিক ব্যাপার হয়ে উঠেছে। চট্টগ্রাম, রাজশাহী সহ মহানগরীগুলোতে তো বটেই লোডশেডিং সবচেয়ে বেশি হচ্ছে গ্রামাঞ্চলে। তবে বাংলাদেশের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো অনেক ক্ষেত্রেই সে খবর একরকমের ধামাচাপা দিলেও স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে এমনকি ইন্টারনেটে খোঁজ করলেও দেখবেন যে মূলত খবর এই যে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানির সংকটে বন্ধ হয়ে যাচ্ছে, জ্বালানি সরবরাহতে ঘাটতি থাকায় ফার্নেস ওয়েলের ঘাটতি আছে, কয়লার ঘাটতি আছে। এই অবস্থায় বিদ্যুৎ উৎপাদন করতে না পেরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ, এবং সে কারণে অনেক জায়গাতেই এরকম করে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হওয়াটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। আর সেই স্থানীয় সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে যে শিক্ষার্থীদের পড়ালেখা, স্বাভাবিক জনজীবন, ফ্ল্যাট বাড়িতে বসবাস এসব তো অসম্ভব হয়ে পড়ছেই, এমনকি কৃষকের যে কৃষিকাজ সেটা ব্যাহত হচ্ছে, কৃষি পণ্য সংরক্ষণ ব্যাহত হচ্ছে, খাদ্য নিরাপত্তায় এগুলোর সরাসরি প্রভাব পড়তে পারে। খবর হচ্ছে যে এর ফলে এমনকি স্বাস্থ্যসেবা স্থানীয় পর্যায়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ না থাকার ফলে অনেক জরুরি স্বাস্থ্যসেবাই চিকিৎসা কেন্দ্রগুলোর পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। মানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে একেবারে জেলা শহরগুলো পর্যন্ত যখন নাকাল লোডশেডিংয়ে, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বেশ ফুরফুরে মেজাজেই আছেন। তিনি সিনেমা দেখতে যাচ্ছেন, নাটক দেখতে যাচ্ছেন, তিনি মেয়ের হাতে মায়ের পুরস্কার তুলে দিচ্ছেন, না হলে সংসদে বসে পত্রিকা পড়ছেন, এবং তাকে নিয়ে সংসদে তারই দলের এক শীর্ষস্থানীয় নেতা ধন্যবাদ জানিয়ে কবিতা পড়েছেন, সেটা আবার বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোতে খবর হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান টাইম ম্যাগাজিনের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। তো তা সেই উপলক্ষে ধন্যবাদ প্রস্তাব আনা হয়েছে সংসদে, এবং সেখানে দাঁড়িয়ে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি সেই কবিতায় তিনি বলছেন যে তিনি আসার আগে দেশটা যেন ভাঁজ করা মানচিত্র ছিল, নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল, কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না। তিনি এলেন, বললেন খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটা উজ্জ্বল উচ্চারণ, বললেন উই হ্যাভ আ প্ল্যান। এই কবিতা পড়ে তিনি নিশ্চিতভাবেই তার নেতা তারেক রহমানকে নিশ্চয়ই চমৎকৃত করে দিয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে তার নেতা তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্ল্যানটা কি এই জ্বালানি সংকটের সময়, সেটা বলা মুশকিল। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যি এই কবিতাতেও যেমন বলা হয়েছে, তিনি এলেন, বললেন খুবই কম কথা, তিনি একেবারেই বিশেষ কথা বলছেন না। এমন ভয়াবহ সংকটকালে জাতিকে যে একটু সান্ত্বনা দেবেন, আশ্বস্ত করবেন যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে তার সরকারের তরফ থেকে, কিংবা সত্যি যদি সংকটটা আরো ঘোরতর হয়, 8 থেকে 10 ঘন্টার লোডশেডিংয়েও যদি সামাল দেওয়া না যায়, তাহলে কি করবেন? এ বিষয়ে এখনো টু শব্দ উচ্চারণ করতে শোনা যায় নাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তবে তারেক রহমানের মন্ত্রিসভার সদস্য, তার জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন যে দেশে বর্তমানে জ্বালানি তেলের যে মজুত আছে সেটা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, এবং তিনি আশ্বস্ত করে বলেছেন যে জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করছে। বর্তমানে দেশে জ্বালানির কোনো সংকট নাই। ভাবেন, দেশে জ্বালানির কোনো সংকট নাই, অথচ জ্বালানি সংকটে একের পর এক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ, এবং সংবাদ মাধ্যমে খবর হচ্ছে যে জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং। এবং 17 এপ্রিল খবর দেওয়া হয়েছে যে এর আগের দিনও সর্বোচ্চ লোডশেডিং 2000 মেগাওয়াটে গিয়ে পৌঁছেছিল। 14,350 মেগাওয়াট চাহিদার সময় উৎপাদন করা গেছে মাত্র 12,324 মেগাওয়াট। তেল সংকটে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। আগামী মাসে যখন গরম আরো বাড়বে আর বিদ্যুতের চাহিদা উঠতে পারে 18,000 মেগাওয়াটে,
তখন সরকার কিভাবে সামাল দেবে সে বিষয়ে কোনো কথা না প্রধানমন্ত্রী না তার জ্বালানি প্রতিমন্ত্রী কারো মুখ থেকে শোনা না গেলেও তারা বলছেন দেশে নাকি জ্বালানির মজুত এখন সর্বোচ্চ পর্যায়ে আছেন। এখন মন্ত্রী মিনিস্টারেরা যখন বলেছেন তা বিশ্বাস করতেই হবে, এবং অনেকের স্মৃতিতেই সেটাতে মনে পড়ে যাচ্ছে যে দেশে নাকি জ্বালানির সংকট নাই, দেশে নাকি জ্বালানির মজুদ সর্বোচ্চ, অথচ মানে পেট্রোল পাম্পে লাইন তো ছবি বের হচ্ছে অনেক দিন ধরে বটেই, ডিজেল সংকটে সেচ কাজ বন্ধ হয়ে যেতে পারে সেই শঙ্কা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যুক্তরাষ্ট্র, ভারত সব দৌড়ে এসেছেন, সে খবরও আমরা জানি। কিন্তু এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলোই বন্ধ হয়ে গেছে, তবু বলা হচ্ছে জ্বালানির কোনো সংকট নাই, এ কথা অনেককেই রীতিমতো সেই স্মৃতি মনে করিয়ে দিয়েছে যখন তারেক রহমান আরেক দফা ক্ষমতায় ছিলেন। মানে তারেক রহমানের মা ছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু সে সময় সেই 2001 থেকে 2006 এর সময়টা যে তারেক রহমানই বিএনপি জামাত জোট সরকারের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি ছিলেন এবং ব্যক্তিতে পরিণত হয়েছিলেন, এবং সারা দেশে সে সময় যে ভয়াবহ দুর্বিষহ লোডশেডিং, যে ভয়াবহ বিদ্যুৎ সংকট, সেই সংকটের জন্য যে সে সময় থেকে এখন পর্যন্ত অনেকেই তাকেই দায়ী করেন, ব্যক্তিগতভাবে তাকে, তার দুর্নীতিকে, তার অব্যবস্থাপনাকে দায়ী করেন, সেটা নিশ্চয়ই বাংলাদেশের একটা বড় অংশের মানুষ এখনো ভোলে নাই। আসলে আন্তর্জাতিকভাবেও সে কথা যে ভোলে নাই সংবাদ মাধ্যমগুলো বা রাজনৈতিক পর্যবেক্ষকরা, তার প্রমাণ এই যে তারেক রহমান যেই পত্রিকাটা থেকে 100 প্রভাবশালী ব্যক্তির জায়গায় স্থান পেলেন, বিশ্বের নীতি নির্ধারকদের ওপর প্রভাব সৃষ্টিকারী অত্যন্ত প্রভাবশালী পত্রিকা, শীর্ষস্থানীয় সাময়িকী টাইম ম্যাগাজিন, সেই টাইম ম্যাগাজিন যখন নির্বাচনের আগে জানুয়ারি মাসে পুরো একটা দীর্ঘ প্রতিবেদন ছেপেছিল তারেক রহমানকে নিয়ে এবং বলে দিয়েছিল যে প্রডিগাল সান, এই বাংলাদেশের এই বকে যাওয়া পুত্রই হতে যাচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী। সেই প্রতিবেদনটাতে কিন্তু সাংবাদিক সুস্পষ্টভাবে লিখেছিলেন যে এখনো বাংলাদেশের একটা বিরাট সংখ্যক মানুষের কাছে তারেক রহমান পরিচিত খাম্বা তারেক নামে, এবং টাইম ম্যাগাজিনই লিখেছিল এই নামটি এসেছে একটা কথিত দুর্নীতির অভিযোগ থেকে, যেখানে বলা হয় হাজার হাজার বিদ্যুতের খুঁটি সারা বাংলাদেশে সে সময় বসানো হয়েছিল বটে, কিন্তু সেই খুঁটিতে বিদ্যুৎ ছিল না। মানে ঠিক এখনকার পরিস্থিতি, জ্বালানি তেলের মজুত নাকি সর্বোচ্চ, অথচ জ্বালানি তেলের অভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ, জ্বালানি তেল এমনকি পেট্রোল পাম্পে গেলে মানুষ পাচ্ছে না, ডিজেল পাচ্ছে না কৃষক সেচ দেওয়ার জন্য। এখন টাইম ম্যাগাজিন সেখানে পরিষ্কারভাবে লিখেছিল যে ওই যে হাজার হাজার বিদ্যুতের খুঁটি বা খাম্বা, সে সময় অভিযোগ আছে তারেক রহমানের বিরুদ্ধে যে তিনি তারই এক ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে বেশি দামে কিনেছিলেন, কিন্তু সেগুলো কখনো আর বিদ্যুৎ সংযোগে তিনি ব্যবহার করেননি। এবার এই যে টাইম ম্যাগাজিন যাকে খাম্বা তারেক নামে অভিহিত করছে, সেই খাম্বা তারেকের বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ ব্যবস্থাপনা, জ্বালানি ব্যবস্থাপনা সম্পর্কে পরিকল্পনাটা কি সে বিষয়ে, তাই বাংলাদেশের মানুষের মধ্যে এই বৈশ্বিক সংকটের সময় একটা বিশেষ শঙ্কা হওয়ার বিষয়টিকে অস্বাভাবিক বলা মুশকিল। টাইম ম্যাগাজিন সেই অভিযোগটি লিখে, মানে এই যে খাম্বা তারেক নামে বাংলাদেশে এই নেতা তারেক রহমানকে এখনো বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ অভিহিত করেন, সে কথা বলে তখন বলেছিল যে যদিও তারেক রহমান সবসময় এসব অভিযোগ অস্বীকার করে আসছেন, কিন্তু 2008 সালে ফাঁস হওয়া মার্কিন কূটনীতিকের তার বার্তায় তাকে লুটপাট তন্ত্রের সরকার ব্যবস্থা, মানে 2001 থেকে 6 এর ক্লেপ্টোক্রেটিক গভর্নমেন্ট অ্যান্ড ভায়োলেন্ট পলিটিক্স, দুর্নীতিগ্রস্ত সরকার ব্যবস্থা ও সহিংস রাজনীতির প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছিল। সেখানে আরো বলা হয়েছিল, টাইম ম্যাগাজিন লিখেছিল যে ঘন ঘন ও প্রকাশ্যে ঘুষ দাবি করার জন্য তার একটা সুনাম বা পরিচিতি রয়েছে। মানে
সময়ের পালাবদল কিভাবে ঘটে, রাজনীতিতে যে শেষ কথা বলে কিছু নেই তার প্রমাণ সেই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি আবারও ক্ষমতায় এসেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এবং তারেক রহমান 25শে ডিসেম্বর 2025-এ 17 বছরের নির্বাসন শেষে বাংলাদেশে ফিরেই ঘোষণা দিয়েছিলেন উই হ্যাভ আ প্ল্যান। এখন সত্যিকার অর্থে